তাহলে আর একটা ভিডিও দেওয়া যাক। রোগীকে সুস্থ করতে হবে, বড় আশা নিয়ে এসেছে আমার কাছে, সুস্থ না হলে আর চিকিৎসা করবে না, সুইসাইড করবে বলছে। তো উদ্দেশ্য হলো দুটো, রোগীদের সুস্থ করা আর জুনিয়র হোমিওপ্যাথ যেসব হোমিওপ্যাথ ডাক্তাররা শিখছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি তাদেরকে শেখানো। তাতে আবার কিছু হোমিওপ্যাথি করে না কি করে জানি না, কিছু জারজদের আবার গাত্র দেওয়া হয়। ইউটিউবের ভিতরে কমেন্টে মাঝে মাঝে লেখি হনু নম্বর 1 অমুক তমুক খুব লেখে, জারজের বাচ্চা হলে যা হয় আর কি। কিন্তু ভালো হোমিওপ্যাথি যারা শেখার চেষ্টা করছে তাদের জন্য নিরন্তর প্রয়াস আমার থাকবে। শেখানো যাক এই কেসটি। ভদ্রমহিলার বয়স 56 বছর। ওনার অনেক দিন থেকে রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, গাঁটে গাঁটে ব্যথা হতো, বিভিন্ন জায়গায় ব্যথা হতো। সেই ব্যথার জন্যে উনি অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুদের দেখাতেন। তারা অনেক রকম ওষুধ দিয়েছিল, হাত টাত সব বেঁকে যাচ্ছিল, এইসব ইঞ্জেকশনও দিয়েছিল। এই ইঞ্জেকশন দিত এটা ব্যথার জন্যে। তুমি বলে ইঞ্জেকশন খুব দামি, কত করে দাম? অনেক দাম, 14,000, 19,000, 16,000, 15-16,000, 20,000 টাকা দামের ইঞ্জেকশন দিত। কি ইঞ্জেকশন জানি না। তো এসব স্টেরয়েডের জন্য কোনো সাইড এফেক্ট হতে পারে কি না। তো এই জন্যে উনি অনেক চিকিৎসা করেছেন, অ্যালোপ্যাথি প্রচুর চিকিৎসা হয়েছে। কিন্তু রিসেন্টলি এটা চলছে প্রায় 10-15 বছর, আর এই 10-15 বছর অ্যালোপ্যাথির চিকিৎসা চলছে এই রিউমেটয়েড আর্থ্রাইটিসের জন্যে। কিন্তু রিসেন্টলি বছরখানেক দেখা দিল জিভে ঘা, আলসার, এটাই এখন মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওনার। বড় করে এখন এই জিভের বাম দিকে এরকম ফুলে গেছে, ঘা হয়ে গেছে, প্রি ক্যান্সারাস স্টেজের মতন। বড় করে আর বের করতে কষ্ট হচ্ছে, আর একটু ব্যাস। ডান দিকটা দেখি, ডান দিকে কিছু নেই, শুধু বাম দিকে। বড় করে করো, জিভ বের করে দাও এবার। জিভটা মার্কুরিয়াসের মতন নয়, বা খুব ড্রাই নয়, বা অন্য কোনো সিমটমের, একটু ড্রাই আছে, একটু ড্রাই আছে জিভটা, কোটেড খুব একটা নেই। আর বাঁ দিকের ঘা ওই দেখা যাচ্ছে। এই আলসার নিয়ে উনি এসেছেন, এটাই এখন ওনার সমস্যা। তো এই আলসারের জন্যে উনি অ্যালোপ্যাথির চিকিৎসা করছিলেন। এই যে ঘোষ ইএনটি ফাউন্ডেশনে দেখিয়েছেন, তো ওই তো বলেই দিয়েছে ইনটিউশনাল বায়োপসি, কেটে বায়োপসি করতে হবে, আর কিছু ওষুধপত্র দিয়েছে। তো স্বাভাবিকভাবেই বায়োপসিতে উনি ভয় পাচ্ছেন। অন্য লোকে ওনার দিদি রেফার করেছেন আমার কাছে, তাই উনি এসেছেন। এখনও বায়োপসি করেনি, এইরকম একটা স্টেজে আছে ভদ্রমহিলা। এই সিমটম নিয়ে আমাদের কাছে এসেছেন। আগে রিউমেটয়েড আর্থ্রাইটিস ছিল, তার জন্যে অনেক ওষুধপত্র খেয়েছে। 1 বছর ধরে জিভের বাম দিকে ডরসাম অফ দ্য টাঙে এই আলসার হয়েছে, এর উপরে আমাদের চিকিৎসা করতে হবে। তাহলে আমাদের মেন সিমটম এখন পেলাম টাং আলসার ওভার দ্য অর অন দ্য লেফট সাইড অফ দ্য ডরসাম অফ দ্য টাং। এখানে ব্যথা আছে খুব, এই আলসারে ওনার খুব ব্যথা আছে, খেতে গেলে খুবই কষ্ট হচ্ছে, উনি খাবার দাবার খেতে পাচ্ছেন না। অনেক কষ্ট করে মুখের ডান দিক দিয়ে একটু আস্তে করে পাউরুটি, কলা, এরকম হালকা নরম খাবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। খুব কষ্টকর পরিস্থিতির মধ্যে উনি আছেন। এই ব্যথার চরিত্র কেমন জানতে গিয়ে বলল, সূচ ফোটানো বা কাঁটা মারা ব্যথা একটু হয়, স্টিকিং পেন। এই ব্যথা জ্বালা করে না, যে ব্যথা জ্বালা করে না। কাঁটা মারা ব্যথাটা তুমি বললে মাঝে মধ্যে বুঝতে পারো যে সূচ ফোটাচ্ছে বা কাঁটা মারছে। জিভ নাড়লে মুভমেন্টে একটু ব্যথা বাড়ে। আর ব্যথা কম নয়, খুব ব্যথা বলছো। আর গরম ঠান্ডা কোনটা খাবার মুখে গেলে বা গরম জল ঠান্ডা জল মুখে লাগলে কোনটাতে আরাম হয় তুমি ঠিক বলতে পারলে না। ওটা বলতে পারছে না যে কোনো নির্দিষ্টই আরাম হয় কি না। তো কোনোটাই আরাম না হয়, গরম ঠান্ডা। মার্কুরিয়াস আছে, কিন্তু মার্কুরিয়াসের জিভ নেই। লালা পড়ে নাকি ঘুমালে? লালা পড়ে কিনা উনি বুঝতে পারে না। বুঝতে পারবে তো বালিশ ভেজা থাকবে সকালে, তো লালা খুব একটা পড়ে না। পায়খানা কেমন?
হয়, হ্যাঁ আমাশার ভাবটা নেই, না আমাশার ভাব নেই। কিন্তু উনি একটা উল্লেখযোগ্য ঔষধ সিমটম বলেছেন, যে আমরা পরে লিখেছি সালফারের সেই সিমটম, স্টুল ক্যান নট লেট অন ওয়েকিং, সকালে ঘুম থেকে উঠলে এলোসোকোট্রিনা, ব্রায়োনিয়া, ন্যাট্রাম সালফার, এই 4টে ওষুধে এই লক্ষণটা আছে, একদম দেরি করতে পারে না রোগী, সঙ্গে সঙ্গে যেতে হয়, দৌড়াতে হয়, তা নাহলে অসুবিধা হয়ে যায়, স্পিন্টার অ্যানাই মাসেলটা খুব দুর্বল হয়ে পড়ে, রোগী দেরি করতে পারে না। তোমার এই লক্ষণটা আছে বললে, তুমি সকালে ঘুম থেকে উঠে মলত্যাগের বেগ সামলাতে পারো না, তাড়াতাড়ি যেতে হয়, এটা ঠিক, হ্যাঁ একদম এটা খুব স্ট্রং, হ্যাঁ এটা খুব স্ট্রং সিমটম। পেশেন্ট সকালে ঘুম থেকে উঠে মলত্যাগের জন্য দেরি করতে পারে না, ন্যাট্রাম এলো, ব্রায়োনিয়া, সালফার, বিশেষ করে এলোসোকোট্রিনা এবং সালফার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মেডিসিন, এটা ওনার। আচ্ছা, শরীরে শীত বেশি না গরম বেশি জিজ্ঞাসা করলে উনি জানালেন শীত বেশি, শীতটা বেশি সহ্য করতে পারো না, শীতকালে তোমার বেশি কষ্ট হয়, তাহলে সালফার তো আবার গরম বেশি, সালফারের ওই লক্ষণটা আছে বটে, কিন্তু সালফারের গরম বেশি। আগে চর্মরোগ মলম দিয়ে লাগানো হয়েছিল কিনা দেখলাম, হ্যাঁ আছে, খুব ছোটোবেলায়। কীরকম হয়েছিল তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, একজিমা পা ফেটে ফেটে রক্ত বেরোতো, বাবা ঘাড়ে করে নিয়ে টপিক্যালে নিয়ে যেত ছোটবেলায়। তাহলে ছোটোবেলায় টপিক্যালে অনেক মলম লাগানো হয়েছিল পায়ে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ পাওয়া গেল, তখন বয়স কত ছিল? ওই 10-12 বছর। কতদিন ভুগেছিল সেটা মনে আছে? শীতকাল আসলেই ওটা ফেটে পুরো একদম ফেটে পুরো রক্ত, 3-4 শীতকালে, প্রত্যেক শীতকালে এটা হতো। ইট ওয়াজ অ্যাগ্রাভেটেড অ্যাট এভরি উইন্টার। তাহলে আরেকটা জিনিস পাওয়া গেল, যে উইন্টারে ওই চর্মরোগটা হতো, প্রচুর মলম লাগানো হয়েছে। তো সালফারের লক্ষণ পাওয়া গেল, চর্মরোগে মলম লাগানো হয়েছে, শীত একটু বেশি বটে, কিন্তু সকালে ঘুম থেকে উঠলে পায়খানার বেগ দেরি করতে পারে না। আর আলসারটায় ব্যথা আছে খুব, উনি কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসেন, কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসেন। টক লঙ্কার কথা জিজ্ঞাসা করলে বললেন, লঙ্কা ভালোবাসতাম কিন্তু এখন তো আর খেতে পারি না, এই কথা বলেছেন। আগে লঙ্কা খুব ভালোবাসতেন, টকাস টকাস করে কেটে কেটে খেতেন, বাহ বাহ, লঙ্কা উনি কটাস কটাস করে কেটে কেটে খেতেন। আর খাবার দাবার তাড়াহুড়ো করে খায় না আস্তে আস্তে খায় জিজ্ঞাসা করাতে বললেন, কি বললে উত্তর? খুব তাড়াহুড়ো করে ভাই, হারিনেস হোয়াইল ইটিং, রাগ বেশি না কম? রাগ খুব বেশি, কিন্তু কমে যায়, লাস্টিং করে না। এই পেশেন্টের জন্য আমাদের ডাক্তাররা সিলেক্ট করেছে, কি বলেছ? সালফার, হ্যাঁ, আর্সেনিক। আর কে কি বললো? মার্কসল, আর্সেনিক, সালফার, এসব ওষুধ প্রেসক্রিপশান হয়েছে। কিন্তু ছবির মতন আমরা যদি মালা গাঁথি আর দিব্য দৃষ্টি দিয়ে দেখি, ইন্টারস্পেকশন যাকে বলে, এই রোগীর একটাই মাত্র ওষুধ, অ্যান্ড দ্যাট ইজ, সব বের করলাম বলে এখন হিপার সালফার, আগে অন্য ওষুধ বলেছিলেন বাবু। সো হিপার সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন। সো কারণ খুঁটিয়ে খুঁটিয়ে বের করলাম, রাগ বেশি, রাগের সময় মারাত্মক রাগ হয়ে যায়, তখন কন্ট্রোল করতে পারে না। হারিনেস হোয়াইল ইটিং, খাবার দাবার সব তাড়াহুড়ো করে, হিপার সালফার মার্কুরিয়াস। ব্যথা খুব, এটা উনি জোর দিচ্ছেন, খেতে পাচ্ছেন না, প্রচণ্ড ব্যথা, ট্রিমেন্ডাস পেন, ভেরি পেনফুল ইন এনি কন্ডিশন, হিপার সালফার। শীত বেশি, হিপার সালফার। লঙ্কা খেতে চায় প্রচুর পরিমাণে, এখন খেতে পাচ্ছে না, হিপার সালফার। আর হিপার সালফারের কি আছে? সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, নট অনলি সালফার, সরিনাম, বাট হিপার সালফার। চর্মরোগ যদি চাপা দেওয়ার ইতিহাস থাকে। আর হিপার সালফারের কি আছে? প্রত্যেক উইন্টারে অ্যাগ্রাভেশন হতো চর্মরোগটা, উইন্টারে অ্যাগ্রাভেশন এই যে সিমটম অফ হিপার সালফার। সো হিপার সালফার একদম সব ছবির মতন ক্লিয়ার। শুধু জানতে হবে হিপার সালফারকে, শুধু অ্যানালিসিস করতে হবে, শুধু রোগীর কাছ থেকে সব পরিষ্কারভাবে বের করতে হবে। আর বের করতে গেলে একটু সময় দিতে হবে।
আর প্রথম থেকে যদি মশলা মুড়ির উদ্দেশ্য থাকে তাহলে তো আর জিজ্ঞাসা করা যাবে না, অ্যানালিসিস করা যাবে না, এভালুয়েশন করা যাবে না, ইন্টারপ্রিটেশন করার কোনো প্রয়োজনও হবে না। কিন্তু যদি ইন্টারপ্রিটেশন করি, যদি বোঝার চেষ্টা করি, যদি মালা গাঁথার চেষ্টা করি, তাহলে দেখব ইরিটেবল টেম্পারামেন্ট, খুব রাগ, খাবার দাবার খায় হারিনেস, ডিজার ফর চিলি, লঙ্কা টক খেতে ভালোবাসে, অসম্ভব ব্যথা, শীত বেশি, চর্মরোগ মলম লাগানো হয়েছিল এবং চর্মরোগটা শীতকালেই বাড়ত। সো হিপার সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ডস। লেটস সি দ্য রেজাল্ট। আই শ্যাল শেয়ার ইউ দি রেজাল্ট অফ দিস কেস। আপাতত হিপার সালফার 1 থেকে 6 দিনে 3 বার করে আমরা প্রেসক্রিপশান করলাম। আপনাকে আরোগ্য করার জন্য যত সম্ভব চেষ্টা করছি। আশা করি দ্রুত আপনাকে আরোগ্য করতে পারবো।